ওয়েলকাম ব্যাক। রাফি গল্পর সিজন 3 পার্ট 8 নিয়ে আইসা পড়ছি। তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। ঋতু বলল, আপনি এসব কি বলছেন? আমি হোস্টেলে থাকবো মানে? তখন রাফি বলল, আসলে আমি যেখানে থাকি সেখানে তো সবাই ব্যাচেলার থাকে, সেখানে আপনি কি করে থাকবেন? ঋতু বলল, এতই যদি সমস্যা হয় তাহলে আপনি আপনার সাথে আমাকে আনলেন কেন? রাফি বলল, তাহলে আপনি একা কি করতেন? আপনাকে না আপনার স্বামীর লোকরা মেরে ফেলতে চায়? ঋতু বলল, তাও ঠিক, কিন্তু আপনি আমার জন্য এত পরিশ্রম করবেন? রাফি বলল, পরিশ্রম কেন বলছেন? আপনি বিপদে পড়েছেন তাই শুধু আপনাকে এমন সময় সাহায্য করছি। তখন ঋতু বলল, কিন্তু আমি কি তাহলে একাই সেখানে থাকবো? রাফি বলল, এই বলে রাফি ঋতু থাকার জন্য একটি হোস্টেলে তাকে দিতে যাওয়ার সময় হঠাৎ রোদেলা তাকে দেখে ফেলে। কিন্তু রোদেলা রাফির সাথে ঋতুকে দেখে ফেলে, কিন্তু রোদেলা ঋতুকে চিনতো না। তারপর যখন রোদেলা রাফির কাছে যাবে তখনই হঠাৎ তাদেরকে হারিয়ে ফেলে, কারণ সে রাফির রাস্তার অন্য পাশ থেকে দেখছিল, কিন্তু এখন তাকে আর দেখতে পারছে না। রোদেলার মনে এখন শুধু একটাই প্রশ্ন, রাফির সাথে সেই মেয়েটা কে ছিল? তারপর রোদেলা আর এটা নিয়ে কোনো কিছু না ভেবে সে তার বাড়িতে পৌঁছে যায়। সে বাড়িতে গিয়ে দেখে যে তার শ্বশুর কোথায় যেন যাওয়ার জন্য তৈরি হচ্ছে, আর রোদেলাকে দেখে সে বলে ওঠে, এই তো তুমি ঠিক সময় চলে এসেছো, হৃদয় তৈরি হয়ে গেছে, তুমিও আমাদের সাথে চলো। রোদেলা বলো, কিন্তু বাবা আমরা কোথায় যাব? কেন আমাদের বাড়িতে যাব? বিদেশ থেকে আসার পর থেকে তো আমাদের বাসায় আর আসলে না, এখন হৃদয় যখন এসেছে তাই আমাদের বাসায় চলো। কিন্তু রোদেলা এদিকে ভাবতে থাকে, রাফির সাথে এই মেয়েটি তখন কে ছিল, আর তার কেন জানি তা জানার খুব কৌতূহল হচ্ছে, তাই সে না যাওয়ার জন্য বলে। রোদেলা বলে, বাবা আর কয়দিন পরে গেলে হয় না? আর কতদিন এখানে থাকবো? অনেক দিন তো থাকলাম, আর রিয়াজ যদি হারিয়ে যাওয়ার কথা না শুনলে তো আর আগেই আমাদের বাড়িতে যেতে। রোদেলা বলল, কিন্তু আমার শরীরটা ভালো নেই, তাই বলছিলাম আর কয়দিন পরে গেলে। না না, তোমাকে যেতেই হবে। রিয়াজ কতদিন আমাদের বাড়িতে যায়নি, আর আমাদের সেখানে গেলে তোমার আর হৃদয়ের নামে সবকিছু লিখে দিব, আর কতদিন বা বাঁচবো বলো? রোদেলা বলল, এভাবে কেন বলছেন বাবা? আসলে আমার শরীরটাও বেশি একটা ভালো যাচ্ছে না, আর হায়াত মতের কথা তো বলা যায় না, তো তাই বলছিলাম সবকিছু তোমাদের নামে লিখে দিব। রোদেলা বলল, আচ্ছা বাবা আমি যাব আপনাদের সাথে, কিন্তু কালকে গেলে হয় না? আচ্ছা তুমি যেহেতু চাইছো তবে কাল না হয়ে গেলাম, হৃদয়কে তাহলে এই কথা বলে দিও। এরপর রোদেলার সাথে আর কোনো কথা হয় না, কিন্তু রোদেলার মাথায় সেই একটা চিন্তাই, সেই মেয়েটি কে ছিল। এদিকে মাসুদের কাছে তার থাকা ভিডিওটা নিয়ে মিম অনেক চিন্তায় করতে থাকে, কারণ সত্যি যদি সে তার কিছু করে ফেলে তখন কি হবে মিমের? তাহলে কি মিম তার কথাই মতোই সবকিছু মেনে নিবে? কিন্তু রাফিকে বা সে কি করে বুঝাবে? এদিকে 2 দিন হয়ে গেল, রাফি আর এখনো আসেনি। তখন মিমের কাছে হঠাৎ করে সেই ডাক্তারটি আবারও এসে বলে। ডাক্তার বলল, কি হলো ম্যাম, 2 দিন হয়ে গেল কিন্তু আপনি তো কোনো কিছুই করলেন না। মিম বলল, কিছু করার দরকার হয়নি তাই। ডাক্তার বলল, কেন? আপনি না বলছিলেন সে আপনার ভালোবাসার মানুষের স্ত্রী, তাহলে তো তাকে আর মেরে ফেললেন না? মিম বলল, সে তার কেউ হয় না, এমনিতে সে তার এমন খারাপ সময় পাশে আছে। ডাক্তার বলল, সে বলল আর আপনি বিশ্বাস করলেন? মিম বলল, তাছাড়া আর কি করার? আর আমারও মনে হয় না, কারণ সে এমন ছেলে না। ডাক্তার বলল, আচ্ছা তা ভালো, কিন্তু আমার তা মনে হয় না, তবু আপনি খেয়াল রাখুন। তারপরে সেই ডাক্তার সেখান থেকে চলে যায়, আর এদিকে মিমও আর তেমন কিছু না ভেবে পরে তার বাড়িতে চলে আসে। সে তার বাড়িতে আসার পর তার মা তাকে বলে, মাসুদ কি আজ হাসপাতালে গিয়েছিল? মিম বলল, গিয়েছিল, আমিও তার মুখের উপর সব কথা বলে দিয়েছি, দেখি সে কত দূর যেতে পারে, সে কোন সাহসে এখন আমাদের বাসায় থাকে। মিমের মা বলল, তুই জানিস না আজ ও তোকে না পেয়ে কি যে পাগলামিটা করছিল, শেষে সকালে তোর হাসপাতালে গেল। মিম বলল, আমি এখন কি করব মা, তুমিই বলো। মিমের মা বলল, তুই আমাদের মাফ করে দিস মা, আমরা যদি কখনো বুঝতে পারতাম মাসুদ এত খারাপ তাহলে ভুল করেও তোর সাথে এত কিছু হতে দিতাম না। তোর বাবা এই সম্পর্কে কিছুই জানে না, যদি বলি তাহলে তোর বাবা তোকে নিয়ে অনেক চিন্তা করবে, আর তোর বাবা তোর সুখের কথা চিন্তা করেই তো এত কিছু করছিল। মিম বলল, তুমি এমন করে কেন বলছো মা? তখন যদি তোমরা আমাকে রাফির সাথে বিয়ে দিতে তাহলে কি আজ এত কিছু হতো? আমি তোমাদের কতই করে না বলছিলাম সে কতই না ভালো ছিল, আজ আমি কতই না সুখে থাকতাম। মিমের মা বলল, তুই ঠিক বলছিলে মা, তাই যদি করতাম তাহলে আজ আর এমন কিছু হতো না, কিন্তু তুই কেন ওকে এত ভালোবাসলি? তখন মিম বলল, তাকে ভালোবাসার অনেক কারণ আছে মা, তা তুমি জানলে অনেক অবাক হবে। আসলে সে এখানে আসার আগে 8 বছর জেলে ছিল। মিমের মা একটু অবাক হয়ে বলল, কি বলছিস? 8 বছর জেলে ছিল মানে? মিম বলল, তবে তার কোনো অপরাধের জন্য নয়, বরং তার ভালোবাসার জন্য। আজ থেকে 8 বছর আগে রাফি একটা মেয়েকে অনেক ভালোবাসতো,
কিন্তু সেই মেয়ে রাফিকে কখনোই ভালোবাসেনি, বরং সে রাফিকে তার এই ভালোবাসার কারণে তার মিথ্যা অভিযোগ দেয়। আর এই জন্যই তার 8 বছরের শাস্তি পেতে হয়েছে, তাকে হারাতে হয়েছে তার বাবা মা, কাছের মানুষ সহ সকলকে। তবু এত কিছুর পর রাফির তার ভালোবাসার মানুষের উপর কোনো রাগ নেই, আজও তাকে অনেক ভালোবাসে। তাহলে তুমিই বলো সে খারাপ হবে কি করে? তখন মিমের মা বলল, তুই ঠিকই বলছিস মা, আসলে আমি আর তোর বাবা শুধু মানুষের বাহিরের রূপটাই দেখছি, তার আসল রূপটা দেখিনি। কিন্তু তুই এখন কি করতে চাস? মিম বলল, আমি রাফিকে আমার নিজের করে পেতে চাই মা, আমি তাকে অনেক ভালোবাসি। মিমের মা বলল, তুই যদি তাকে সত্যিই ভালোবাসিস তাহলে দেখিস যতই বাধা থাকুক না কেন একদিন তুই তাকে নিজের করে পাবি। মিম বলল, কিন্তু মাসুদ যদি কিছু করে ফেলে তখন আমার কি হবে? মিমের মা বলল, তুমি কোনো চিন্তা করিস না, আল্লাহ তাআলা ঠিক উপায় করে দিবে, তুই এখন রেস্ট নিতে যা। এরপর মিম তার রুমে চলে গেল। সে খেয়াল করলো যে কোনো ফোনের মনে হয় রিংটোন বাজছে, কিন্তু এটা তো তার ফোন নয়। এদিকে অনেকবার ফোন দেওয়ার জন্য মিম পরের বার ফোনটা রিসিভ করে। তখন মিম বুঝতে পারে যে সে ভুল করে তার ফোনের সাথেও রিদির বেডের ফোনটাও নিয়ে এসেছে। মিম বলল, হ্যালো, আপনি কে বলছেন? এটা রিদির নাম্বার না, রিদি কোথায়? মিম বলল, আপনি রিদির কি হন? আর রিদি তো এখন হাসপাতালে। তার কি হয়েছে হাসপাতালে মানে? মিম বলল, আপনি কে বলছেন আর আপনি রিদির কি হন? তখন ওই লোকটি বলল, আমি রিদির স্বামী, আসলে 1 মাস আগে আমাদের মাঝে ডিভোর্স হয়, আর তার কিছুদিন পর সে আমার উপর রাগ করে দেশে চলে আসে। তারপরে থেকে তার পরিবারের সাথে কথা বললেও তার সাথে আর কথা বলা হয়নি আমার। আর আজ আপনার থেকে শুনছি সে হাসপাতালে আছে। মিম বলল, সে 3 দিন হলো হাসপাতালে আছে। তা আপনার নাম কি? জি, আমার নাম নাইম। তা সে কি এখন কেমন আছে? মিম বলল, তবে একটু সুস্থ, এখন একটু সুস্থ আছে। নাইম বলল, ওকে আমার কথা প্লিজ বলিয়েন, আর আমি খুব তাড়াতাড়ি সেখানে যাব। নাইমের এসব কথা শুনে মিম একটু নিশ্চিন্ত হলো যে রাফির সাথে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু রাফিকে এখন সে কি করে বোঝাবে সে তাকে ভালোবাসে? এদিকে রাফি ঋতুকে এক জায়গায় থাকার ব্যবস্থা করে দিল। কিন্তু হঠাৎ করে ঋতু রাফিকে বলে ওঠে। ঋতু বলল, আচ্ছা আপনি আপনার নামটা বললেন না যে? তখন রাফি কিছু না বলে শুধু একটু তার দিকে তাকিয়ে বলে, আমার নাম জেনে কি হবে? ঋতু বলল, তাও জেনে রাখলাম। রাফি বলল, সময় হলে এমনিতেই জানতে পারবেন আপনি, আমি যাই। ঋতু বলল, আপনি আবার কবে আসবেন? রাফি বলল, তা ঠিক বলতে পারবো না, তবে আপনার কোনো অসুবিধা হবে না। আগামী 7 দিনের সকল খরচ আমি এখানে দিয়ে রেখেছি, আপনি চিন্তা করবেন না। এই বলে রাফি সেখান থেকে চলে যায়। তারপর সে রোদেলার বাবার কাছে যায়। রোদেলার বাবা রাফিকে দেখে বলে, এই তো তুমি দেখি চলে এসেছো, তা সব কাজ করতে পেরেছো তো? রাফি বলল, জি সব কাজ করেছি। রোদেলার বাবা বলল, ভালো। তা শোনো, আমি কিছুদিন এখানে থাকবো না, আসলে মেয়ের বাড়ি থেকে অনেক করে বলছে, এবার তাদের সাথে যেতেই হবে। রাফি বলল, জি স্যার, ভালো তো। তবে তুমি তোমার মতো করে কিন্তু কাজ করে যাবে, বুঝলে? রাফি বলল, আচ্ছা ঠিক আছে। এরপর রাফি সেদিনকার মতো কাজ করে। হঠাৎ তার রিদির কথা মনে পড়ে, কারণ সে তো এখনো হাসপাতালে আছে, আর মিম যদি তার কোনো কিছু করে ফেলে। তারপর রাফি হাসপাতালে যায়। এদিকে মিমকে এবার উচিত শিক্ষা দেওয়ার কথা ভাবছে মাসুদ, কারণ মিমের সাহস দিন দিন অনেক বেড়ে যাচ্ছে, সে সব ভাবছে আর মদ খাচ্ছে। তখন মাসুদ ভাবতে থাকে যে এবার যদি মিম সত্যি তার কথা মতো না চলে তাহলে সে মিমের সত্যি কিছু একটা করবে। এদিকে অনেক রাত হলে মাসুদ এবার মিমদের বাড়ি যাওয়ার জন্য বের হয়, কিন্তু অনেক পরিমাণে মদ খাওয়ার কারণে মাসুদ নিজেকে ঠিক করে হাঁটতেও পারছিল না। তাও সে অনেক কষ্ট করে মাতাল হয়ে সামনের দিকে গেল। এবার এক সময় সে তার গাড়িতে বসে গাড়ি চালাতে থাকে। এক পর্যায়ে মিমদের বাসায় চলে আসে। তখন মিমদের বাড়ির আর কেউই জেগেছিল না, কিন্তু মাসুদের মা তখন জেগেছিল। আর মাসুদকে দেখে বলে, মাসুদের মা বলে, তুই এসব কি শুরু করছিস? মাসুদ বলল, কেন, আমি আবার কি করলাম? কি করিসনি? তুই বলে মিমের সাথে কি না কি করছিস, আর এখন বলছিস তাকে নাকি বিয়ে করতে পারবি না। মাসুদ বলল, তুমিও না যে মা, কি বলতে থাকো? মাসুদের মা বলল, যা বলবি ভালো করে বল। মিমের মা তো আজ অনেক কথাই বলল, কি হয়েছে আমাকে বল। তুই মিমের সাথে কি করছিস আর কি যেন ভিডিও করছিস? তুই যদি এটা করতে পারিস তাহলে কিন্তু খারাপ হয় না। মাসুদ বলে, মা তুমিও নাকি কি যে বলো, কিছুই করতে পারলে তো বলো। মাসুদের মা বলল, কি বলছিস? মাসুদ বলল, আসলে তুমি যে ভিডিওটার কথা বলছো সেটা মিমের নয়। মাসুদের মা বলল, মিমের নয় মানে কি বলছিস এসব? আমি কতই না ভাবলাম যদি সেই ভিডিওটা মিমের হয় তাহলে সেটা দিয়ে মিমের বাবাকে ব্ল্যাকমেল করে সব সম্পত্তি নিয়ে নেওয়া যাবে, আর তুই এখন এসব কি বলছিস?
মাসুদ বলল, আসলে মা আমি তোমার মতো ঠিক এই কথাটাই ভেবেছিলাম তাকে ব্যবহার করে ফেলে দিব আর তার বাবার সব টাকা পয়সা আমার নামে করে নিব। আর সে অনুযায়ী সব প্ল্যান রেডি ছিল। কিন্তু মাসুদের মা বলল, কিন্তু কি? মাসুদ বলল, কিন্তু সেই দিন মিমের জন্মদিন, আমি ওর খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে এলে সে ঘুমিয়ে পড়ে। আমি যখন তার সাথে ওইসব কাজ করতে যাচ্ছিলাম তখন হঠাৎ সে জেগে যায় আর পরে তার সাথে অনেক জোরাজুরি করলেও ওইসব কাজ করতে পারিনি। মাসুদের মা বলল, তাহলে ওই ভিডিওটা কিসের? মাসুদ বলল, ওর সাথে ওইসব না করতে পারলেও সে অনেকটাই ঘুমের অবস্থায় ছিল। পরে সে তার রুমের দরজা আটকিয়ে দিল, পরে আর কিছুই করতে পারিনি। কিন্তু পরে ভেবে দেখলাম তার সাথে কিছু না করতে পারলেও এই সুযোগটা কাজে লাগানো যাবে। মাসুদের মা বলল, মানে কি সুযোগ লাগিয়েছিলি? মাসুদ বলল, পরে আমি অন্য একটা মেয়ের সাথে ওইসব কাজ করে তা মিমকে দেখাই আর মিমও তখন নিরুপায় হয়ে সেই ভিডিওটা বিশ্বাস করে নেয় যে সেটা তারই ভিডিও। মাসুদের মা বলল, তুই না একটা কাজও যদি ভালোভাবে করতে পারিস তবে তোর মাথায় যা শয়তানি বুদ্ধি দেখছি তাতেই মনে হয় কাজ হবে। মাসুদ বলল, তা সব তো তোমার কাছ থেকে শেখা। মাসুদের মা বলল, তা দেখি তো তোমার ওই ভিডিওটা কেমন বানিয়েছ। মাসুদ বলল, এই নাও দেখো। এই বলে যখনই মাসুদ তার পকেটে হাত ঢুকাবে তখন সে দেখতে পারে যে তার পকেটে ফোনটা নেই। মাসুদের মা বলল, কি হলো দেখা? মাসুদ বলল, ভিডিও তো ফোনে ছিল কিন্তু এখন ফোনটা তো খুঁজে পাচ্ছি না। মাসুদের মা বলল, কি বলছিস এসব? ফোন নেই মানে তাহলে কি হবে? মাসুদ বলল, মনে হয় তখন রাস্তায় মদের বোতল মনে করে ফোনটাকে ফেলে দিয়েছি। মাসুদের মা বলল, ইস্টে কি একবারে গুণধর কাজ করছিস, এখন মিমের পরিবার থেকে কিভাবে সবকিছু হাসিল করব। মাসুদ বলল, তুমি চিন্তা করো না, আমি গিয়ে দেখছি ফোনটা কোথায় পড়লো। মাসুদের মা বলল, কি বুদ্ধি, এখনো মানুষ তোর জন্য রাস্তায় ফোনটা রেখে দিয়েছে। মাসুদ ভাবতে থাকে তাহলে সে এখন কি করবে। মিমের আসল ভিডিও না হলো এটা দিয়ে মিমকে সে ভালোই হাত করছিল, কিন্তু এখন কি হবে। তখন মাসুদের মনে পড়ে গেল তার ফোনটা তো লক করা ছিল আর তার ফোনের লক খোলা এত সহজ নয়, তার মানে সে এখনো রাস্তায় তার ফোনটা পেতে পারে। এদিকে রাফি রীতিকে দেখতে হাসপাতালে যাওয়ার সময় রাস্তায় একটা ফোন পড়ে থাকতে দেখলে রাফি চারিদিকে তাকিয়ে দেখে আশেপাশে তো কেউই নেই। তখন সেই ফোনটা নিয়ে নিল। সে নিয়ে দেখে অনেক দামি ফোন, আইফোন 12 প্রো ম্যাক্স। কিন্তু এত দামি ফোন কার হতে পারে? তখন রাফি ভাবলো এটা তো তার জন্য অনেক বড় সুযোগ। এমনিতেই তার হাতে কোনো ফোন ছিল না আর তার কাছে আর তেমন কোনো টাকাও নেই, কিন্তু সমস্যা হলো ফোন তো লক দেওয়া আছে আর এইসব ফোন লক খোলা এত সহজ নয়। তখন রাফি ভাবে এই ফোনের লক খুলতে তাকে হবেই, তাই সে ফোনে থাকা 2টি সিমই রাস্তায় ফেলে দিল। রাফি ভাবলো তার জন্য এমন সুযোগ আর আসবে না, কারণ যার ফোন তার অনেক টাকা আর তার উপর মায়া দেখায় লাভ নাই। তো গাইস এখানেই পার্টের সমাপ্ত। তো আমার সেকেন্ড চ্যানেলে 5K সাবস্ক্রাইব হইতে আর অল্প কিছু সাবস্ক্রাইব লাগে গাইস, তো সেকেন্ড চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। সেকেন্ড চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সবাই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসো। 5K সাবস্ক্রাইব হইতে আর অল্প কিছু সাবস্ক্রাইব লাগে। তো আর এই ভিডিওটা বেশি বেশি করে লাইক করে দিও, তোমাকে কোনো টার্গেট দিন না, আর ভিডিওটা বেশি বেশি করে লাইক করে দিও। চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। দেখা হবে পার্ট 9-এ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।